আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। লাইভটি পুরো দেখবেন, আমি দীর্ঘায়িত করব না, এবং সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা ওটাও আপনারা জানাবেন। আজকের মূল যে টপিকস নিয়ে আমি লাইভে এসেছি সেটা হলো আমাদের ফেনী জেলার গর্বিত সন্তান যারা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রয়াত যারা, তাদের স্মৃতিচারণ করব। প্রথমে আমি স্মৃতিচারণ করতে চাচ্ছি ফেনীর তিনবারের নির্বাচিত সাংসদ, বীর মুক্তিযোদ্ধা, ফেনীর মুকুটবিহীন সম্রাট, আওয়ামী রাজনীতির কিংবদন্তি, প্রয়াত নেতা জয়নাল আবেদিন হাজারী ওরফে জয়নাল হাজারী ভাইসাকে স্মরণ করছি। আর উনার হাতে গড়া কর্মীদের মধ্যে যুব আইকন যিনি এম আজহারুল হক আরজু এবং আলহাজ একরামুল হক একরাম, শাহ আলম ইঞ্জিনিয়ার, বীর মুক্তিযোদ্ধা, আব্দুর রহমান বিক্রম প্রয়াত, এরা ফেনী জেলায় ছিলেন। তো যাই হোক, পাশাপাশি বলতে হচ্ছে ফেনী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির জগতের নামকরা প্রতিষ্ঠান বেইস্টার্নের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, যিনি বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ছিলেন, উনিও এমপি ছিলেন। আমার শ্রদ্ধাভাজন ফুফাতো ভাই শহীদুদ্দিন ফেরদৌস, সংসদের হুইপ মাহবুবুল আলম তারা ভাই সহ বিএনপির যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আমার এই লাইভটি দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছিলাম এই কারণে, বর্তমান প্রজন্ম যাতে ইতিহাস থেকে তাদের আদর্শিক চিন্তা এবং চেতনাটাকে জাগ্রত করতে পারে। আমি আসলে বড় কেউ না, ছোটখাটো একজন সাংবাদিক, আর প্রত্যেকটা সাংবাদিকের কাজ হচ্ছে প্রত্যেকটি নেতার নেগেটিভ দিকগুলো তুলে ধরা জীবন্ত অবস্থায়, আর মৃত অবস্থায় অবশ্যই তাদের গুণকীর্তন গাওয়া, এটাই হচ্ছে সাংবাদিকতা। তা আমি সেই দৃষ্টিকোণ থেকে যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা আসলে অবিসংবাদিত নেতা আর কিংবদন্তি এই দুইটা শব্দের মধ্যে তাল গোল করে ফেলি। যেমন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন সোনাগাজী ফেনীর কৃতি সন্তান ABM তালেব আলী। তো ঠিক আমি যে কয়জনের নাম নিলাম এটা রাজনৈতিক ব্যক্তিত্ব, ফেনী জেলা কেন্দ্রিক, এরা কিন্তু আসলেই রাজনৈতিকভাবে তাদের যে অবদান ছিল যা অনস্বীকার্য। এরা সাংসদ থাকা অবস্থায়, এমপি থাকা অবস্থায় যেখানেই সেখানে যেতে পারতেন নির্দ্বিধায়, নির্ভয়ে, বুক উঁচিয়ে। মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে কুর্নিশ করতেন, সালাম জানাতেন। আর বর্তমানে যার কুফল আমরা দেখতে পাচ্ছি, সুফল নয়, সেটা হচ্ছে আমি যাদের কথা বললাম তারা ছিলেন অ্যান্ড্রয়েড মোবাইল আসার
অনেক আগেই ওরা তাদের নেতৃত্বের সুদৃঢ় স্থানটি মজবুত করে নিয়েছিলেন। আপনারা অনেকেই বলবেন আমি জয়নাল হাজারীর গুণকীর্তন কেন গাইতেছি, আর মোশাররফ সাহেব, মাহবুল আলম তারা, এবিএম তালেব আলী, শহীদুদ্দিন আহমেদ ফেরদৌস, এদের গুণকীর্তন কেন গাইব? আসলে আমরা বিশ্বের যে কোনো জায়গায় গেলে আমাদেরকে বাঙালি হিসেবে চিহ্নিত করে, তো বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের উপরে তাদের স্লোগান তৈরি করেছে, জয় বাংলা। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা প্রথমে যখন জিয়াউর রহমান, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সহ 11 জন মিলে জাগো দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেছে, সেই জিয়ার আদর্শিক দলটির নাম পরবর্তীতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে ভিত্তি করেই তৈরি করা হয়েছে 1981 সালে। সেই থেকে রাজনীতির ছিল স্বর্ণযুগ, যে স্বর্ণযুগে আমরা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আর রাজনৈতিক কারণে কখনো কখনো আমাদের নামের পাশে দুঃসাহসিক বা সন্ত্রাসী যারা খারাপ জানতো, তারা এই জাতীয় লেবেলগুলো, ট্যাগগুলো লাগিয়ে দিতেন। আপনারা হয়তো জানেন, অনেক ছড়াই উতরাই পেরিয়ে 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ একে অপরের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের রাষ্ট্রীয় সংসদ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। ঠিক তারপর 2014 সালের পরবর্তী কাহিনীগুলো বর্ণনা করতেই আজকের এই টপিকস। অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে এসে নেতাদের পছন্দ হয়ে গেল নেতাদের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে, কেউ ফেসবুকে সেলফি ছেড়ে দিক আমার প্রিয় অভিভাবক, আমার প্রিয় নেতা মহোদয়, আমার প্রিয় ভাই, আমার এই, আমার সেই, আমার অমুক, আমার তমুক, এই বলে পোস্ট দিতেন। আসলে তারা কোনো আদর্শিক কর্মী ছিলেন না। 14 থেকে 24, 10 বছর, এই 10 বছরে যে সকল কর্মী ছাত্রলীগে এবং জাতীয়তাবাদী ছাত্র দলে সৃষ্টি হয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দলে যারা সৃষ্টি হয়েছে তারা 5 আগস্ট 2024 পর, তাদের কথায় আমি পরে আসছি। ওইসব আদর্শিক যারা 14 পরে, যারা আদর্শিক অভিভাবক বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেন, তারা আসলে আদর্শিক কর্মী হতে পারেননি। আদর্শিক কর্মী তাদেরকেই বলে, তৃণমূলের ত্যাগী তাদেরকেই বলা হয়, যারা একটা দলকে ভালোবেসে দলের আদর্শের প্রতি সম্মাননা এবং শ্রদ্ধা জানিয়ে নিজে মামলা হুলিয়া মাথায় নিয়ে মানুষের বাড়ি বাড়ি কবরস্থানে ঘুমিয়েছে প্রশাসনের মামলার ভয়ে। আর সেই সকল রাজনীতিবিদ যারা ছিল তাদেরকে তৃণমূলের ত্যাগী নেতা বলা হয়। আর 14 পরে যারা আমরা তৃণমূলের ত্যাগী বলে নিজেদেরকে নেতা দাবি করছি, ওরা আসলে নেতা নয়, ওরা হচ্ছে সেলফি যুগের রাজনীতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের শুরু। এটা কেন বললাম? আমি ঢাকায় একদিন গিয়েছিলাম, হঠাৎ করে ধানমন্ডি শঙ্করের ওখানে একটা বিশাল বিলবোর্ডে দেখলাম, পুরা বিশাল বিলবোর্ডে একটা নৌকার উপরে কাউয়া, হাজার হাজার কাউয়া ভিড় করে বসে আছে, আর উঠতেছে, কেউ বসছে, শুধু কাউয়া। নিচে একটা শিরোনাম ছিল, শেষ পর্যন্ত দলটাতে বুঝি কাউয়ার আগমন শুরু হয়ে গেল। তখন এটা নিয়ে ভাবতে ভাবতে যেটা আমি পেলাম, মোহাম্মদপুরের ওই আসনের বিজ্ঞ
প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান, যিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশ জাতীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে ছিলেন এবং প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাহেবকে বাদ দিয়ে সেখানে নমিনেশন দেওয়া হলো সাদেক খান নামে এক প্রভাবশালী অঢেল সম্পদের মালিক, যিনি নিজের নাম লিখতে জানেন না। এই শ্রেণীর লোকজনকে যখন দলে ফেরানো শুরু হলো, তখন থেকে কাউয়া, অনুপ্রবেশকারী, হাইব্রিড, এইসব শব্দগুলোর সাথে আমরা পরিচিত হতে থাকলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনারা যখন গুগলে গিয়ে কাউয়া চার্জ দিবেন, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি এবং নাম সহ ভেসে ওঠে। এটা আরো বেশি হাস্যকর এবং আশ্চর্যজনক, কারণ উনি জানতেন যে আওয়ামী লীগের কনস্টিটিউশনাল সিস্টেমে তৃতীয়বার কাউকে সাধারণ সম্পাদক করা হয় না, এই ক্রাইটেরিয়া নেই। তাই উনি জেনে শুনেই দলে কিছু অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে টোটাল বাংলাদেশ আওয়ামী লীগ নামক এশিয়ার বিখ্যাত প্রাচীনতম এই রাজনৈতিক দলটিকে একদম গ্রাস রুট লেভেল থেকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়ে পৌঁছেছে বলেই আজকে আওয়ামী লীগের যারা তৃণমূলের ত্যাগী কর্মী এবং নেতা ছিলেন, তারা লাঞ্ছিত হচ্ছেন, আর হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে আজকে আওয়ামী লীগের যে সকল পতিত নেতারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, তারা এখন খোঁজও নিচ্ছেন না তৃণমূলের সেই ত্যাগী কর্মীদের, যাদেরকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য রুহুল কবির রেজিবি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উপদেষ্টা, ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা ব্রিগেডিয়ার মেজর এম সাখাওয়াত হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যানের উপদেষ্টা ফজলুর রহমান এবং বিএনপির সাংসদ হারুনুর রশিদদের মতো বিজ্ঞ প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান বলে যাচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্গঠন করা, রিঅর্গানাইজ করা দরকার। সেখানে এই কথাটা যখন উঠে আসে, তখন একটা শ্রেণী বুঝিয়েছে যে আওয়ামী লীগ এই দেশের জন্য বিস্ফোরা, ওদেরকে সমূলে উৎপাটন করতে হবে। আজকে আওয়ামী লীগকে না হয় এই ধরনের কথা বলা হচ্ছে, কালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে এই ধরনের কথা বলবে না, এটার নিশ্চয়তা কেউ দিতে পারবেন বলে আমি মনে করছি না। এখন আপনারা আমার কথা শুনে অনেকে কমেন্টে বলবেন যে আমি আওয়ামী লীগের দালালি করতেছি। আসলে আমি আওয়ামী লীগের দালালি করতেছি না, আমি যেটা করতেছি সেটা হচ্ছে আদর্শিকতার দালালি। 24-এর পরে যারা বিপ্লবী, তারা বলে থাকেন যে আওয়ামী লীগ এই জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়ের শুভ সূচনা করেছে। তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছে, বিগত 16 বছর বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল কর্মী এবং তৃণমূলের নেতারা মামলা, হামলা, হুলিয়া মাথায় নিয়ে রাজপথে আওয়ামী লীগের সাথে মোকাবেলা করেছিল, প্রশাসনের সাথে মোকাবেলা করেছিল, তারা আজ অবমূল্যায়িত হচ্ছে বর্তমানে পদপদবিতে থাকা নেতাদের কিছু আচরণগত কারণে। আমি সেই সকল নেতাদের উদ্দেশ্যে বলি, আপনারা তাদেরকে মূল্যায়ন করতে শিখুন, যারা বিগত 16 বছর আপনাদের পাশে থেকে জেল খেটেছে, মামলায় হাজিরা দিয়েছে, মাথায় হুলিয়া নিয়ে কবরস্থানে ভাঙা কবরে ঘুমিয়েছে। আজকে শুধু সেই সকল রাজনীতিবিদদেরকে নিয়ে এই কথা বললাম। এরপরে আসবে
আসবে জীবন্ত কিংবদন্তি যারা ফেনীর বুকে আছে রাজনীতিবিদ, তাদেরকে নিয়ে লাইভ। এরপরে আসবে সামাজিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, তারপরে প্রশাসনের উচ্চ লেভেলে থাকা কিছু আমাদের ফেনীর কৃতি সন্তান এবং পুলিশ প্রশাসনের উচ্চ পদে থাকা ফেনীর কিছু কৃতি সন্তানের জীবন্ত কিংবদন্তি যারা, তাদের নাম নিয়ে আমি হাজির হব। আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে আমার কাছ থেকে আপনারা কি জানতে চাচ্ছেন, কোন কন্টেন্ট আপনাদের ভালো লাগবে, কি আমার করা কোন সত্য সংবাদ শিরোনাম, নাকি আবৃত্তি, নাকি নাশিদ, নাকি নাতে রাসূল। অনেকেই বলেছেন সত্য উন্মোচন করুন। আসলে আমি ছোটবেলা থেকে ওই একই স্বভাবের ছিলাম, সত্যের পক্ষে অবিচল ছিলাম বলেই আমি এখনো আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে এখনো শারীরিকভাবে কিছুটা সুস্থতা এবং অসুস্থতা নিয়েই বেঁচে আছি। আপনাদের কাছে সব সময় আমার একটাই চাওয়া থাকবে, সেটা হচ্ছে দোয়া করবেন আমার জন্য। আমি চেষ্টা করব আপনাদেরকে টোটাল ফেনীটাকে বাংলাদেশ নয় তথা বিশ্বের বুকে চিহ্নিত করে দিতে, কে কেমন ছিলেন। আর লাস্টে একজনের কথা বলবো, যাকে আমি আমার সাংবাদিকতার রোল মডেল হিসেবে নিয়েছি। উনি হচ্ছেন সাংবাদিকতা জগতের পথিকৃত প্রয়াত ABM মুসা সাহেব। তিনি আমাদের কুতুবপুরের সন্তান। আপনারা জেনে থাকবেন, আওয়ামী লীগের বিগত 15 বছরের শাসন আমলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়ার একটি আসনের সাংসদ মাহবুবুল আলম হানিফ ABM মুসা সাহেবকে মানসিক ভাবে বিকারগ্রস্ত বলে আখ্যায়িত করেছিলেন। সেটাতে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজের বিবেক নাড়া দিয়ে উঠেছিল, যারই ফলশ্রুতিতে ABM মুসা সাহেবের কাছে ক্ষমা চাইতে বাধ্য করানো হয়েছিল। সেদিন আমি ABM মুসা সাহেবকে দাদা সম্বোধন করতাম, উনার ড্রয়িং রুমে বসেছিলাম, উনার সাথে চা খাচ্ছিলাম। এর মধ্যে SSF এর নিরাপত্তা বেষ্টনী সহ একটি গাড়ি ঢুকলো মুসা সাহেবের বাড়িতে। SSF তাকে স্যালুট করলো, জানিয়ে বলল, প্রাইম মিনিস্টার আপনাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে, আপনি দয়া করে আমাদের সাথে চলুন। মুসা সাহেব সাবলীল ভাষায়, আমাদের ভাষায়, নোয়াখালীর ভাষায়, ফেনীর ভাষায় বলতেছে, কিল্লাই আজকে কি গাই নাই, শিক্ষার মাইয়া বুঝি আনলাই গাই হাডন লাগতো, তোরা জাগুই আয় যাইতান না। SSF এর প্রতিনিধি সরে গেলেন। যাওয়ার পরে করলাম, দাদা একজন প্রধানমন্ত্রী আপনার জন্য গাড়ি পাঠাইছে, আপনি চলেন। কয় ওটা তুই বেশি কথা কস, তো ইয়ার তাহলে তোরে নাতি কইতান। পরে আবারও অনেক বিশেষভাবে রিকোয়েস্ট করার পরে রাজি হইলেন। হওয়ার পরে আমি তাকে ধরে উনার গাড়িতে উঠে দিচ্ছি। ড্রাইভারে বলে, উনার নিজের ড্রাইভারকে বলতে চাই আমার গাড়ি বাইরে কর, আমি ওর গাড়িতে যাবো। পরে যাই হোক, SSF এর নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো গণভবনে। সেখানে নিয়ে মাহবুবুল আলম হানিফ সাহেব উনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। তো আশা করি বর্তমানে যারা বিএনপি, জামায়াত বা যারা নিজেদেরকে ক্ষমতায় আসীন বলে দাম্ভিকতা দেখাচ্ছেন, তাদের প্রতি শেষ একটা কথা বলবো, হাইব্রিড অনুপ্রবেশকারীদেরকে মূল্যায়িত না করে মূল্যায়ন করুন তৃণমূলের ত্যাগী যারা আপনাদের সাথে ছিল তাদেরকে, না হলে আপনাদেরও এমনি করেই পতন নিশ্চিত ভেবে নিতে পারেন। কতটা নেক্কারজনক হলে বাইতুল মোকাররম মসজিদ, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, আর কতটা অনুপ্রবেশকারীকে প্রশ্রয় দিয়েছিল বলে শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত রেখে যাওয়া তার কন্যা, যিনি বাংলাদেশের উন্নয়ন কল্পে সমৃদ্ধির পথে অনেক দূর দেশটাকে নিয়ে গিয়েছিলেন, তার নেতাদের অপকর্মের দায়ভার তাকেই নিতে হয়েছে। অতএব এই দায় নিয়ে উনাকে ফেসিবাদের জননী বলা হচ্ছে। স্বৈরাচার বললে ভুল
হবে। স্বৈরাচার তো একজনকে খেতাব দেওয়া হয়েছিল, তিনিও প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ। আর স্বাধীনতা বললে এটা আরো ভুল করবেন, কারণ একটা বিপ্লব হয় সরকার পতনের জন্য, সেই বিপ্লবটা যে কোনো ভাবেই সৃষ্টি করা হয়। আর বিপ্লবের বিজয়টা বলতে হয় বিপ্লবের জয় হয়েছে। আমরা তো পরাধীন ছিলাম না কারো কাছে, তাহলে স্বাধীনতা বলতে যাব কেন? আর স্বাধীনতা বলতে গেলে আমাদেরকে আগে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হবে। ধন্যবাদ যারা আমার এই লাইভটি দেখেছেন বা দেখতেছেন বা দেখছেন বা দেখবেন, তারা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি জয়নাল হাজারীর একটা গুণ দেখেছিলাম, সেটা হচ্ছে আপনাকে আজকে দেখার পরে 20 বছর পরে দেখলেও বলতে পারতেন তুমি অমুক অমুক জায়গায় তোমাকে দেখেছি। তার মধ্যে আমার একজন প্রয়াত নেতা, এই যে ফতোয়াটা আমার গায়ে, একরামুল হক একরাম, ফুলগাজী উপজেলার চেয়ারম্যান, যিনি ফেনী পৌর ছাত্রলীগ থেকে পৌর যুবলীগ, তারপরে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান, যাকে নির্মম ভাবে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটিয়ে এই দেশ দুনিয়া থেকে চিরতরে বিদায় দেওয়া হয়েছিল, সে সাবিনকো। সাবিনকো বলতে মোর্শেদ আলম ভাইয়ের বন্ধু সাবিনকো একরাম ভাইয়ের একটা ডাকনাম ছিল। সে সাবিনকোর দেয়া ফতোয়াটা পড়েই আজকে তাকে খুব স্মৃতিভরে স্মরণ করছি। উনার মতো একজন উপজেলা চেয়ারম্যানকে আমি দেখছি এলাকার উন্নয়নের যে রাস্তাটি করা দরকার সেটা উনার পকেট থেকে টাকা দিয়ে কাজ শুরু করে দিয়ে এমপির কাছে গিয়ে ডিও লেটার নিয়ে মন্ত্রণালয়ে গিয়ে সেই মন্ত্রীর সচিব থেকে শুরু করি মন্ত্রীর রিকমেন্ডেশন নিয়ে ওটাকে পাশ করিয়ে নিয়েছে। এই জাতীয় একজন নেতাকে দুনিয়া থেকে যারা বিদায় দিয়েছে তাদের বিচার আল্লাহ করবেই, কারণ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আমি কারোর বিরুদ্ধে সমালোচনা করে কাউকে ছোট করতে চাচ্ছি না, এবং একরামুল হক একরাম হত্যাকাণ্ডের প্রকৃত আসামি যারা, মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যানার যারা, তাদের কেউ কিন্তু এই মামলায় আসামি হয়নি। আসামি করা হয়েছে যাদেরকে, তারা এই মামলার প্রকৃত আসামি নয়। অতএব এই মামলাটিও পুনরায় আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো এই মামলাটি পুনরায় আবার তুলে এটা সঠিক বিচার করার জন্য। সব শেষে প্রয়াত বিএনপি এবং আওয়ামী লীগের ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞার সকল প্রয়াত নেতা, বিশেষ করে আমি যাদের নাম জানি, ছাগলনাইয়ার ফয়েজ আহমেদ, ফুলগাজী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক গুরু বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক সাহেব, পরশুরামের আমিনুল করিম মজুমদার খোকা সাহেব, তালেব আলী, ফকির মমতাজ, তারপর দাগনভূঞাতে আছে আপনার দিদারুল কবির রতনের বাবা যিনি ছিলেন, অনেকের নামে আমি হয়তো এখনো মুখস্থ বলতে পারছি না, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই কারণে। আর স্মরণ করছি পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমার শিক্ষক আজীবন ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি গোলাম মুর্তুজা মাস্টার সহ পরশুরামের বড় তালেব ভাই বিএনপির সভাপতি, এবং ছাগলনাইয়া, দাগনভূঞা, সোনাগাজীর যারা প্রয়াত হয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক, এই প্রার্থনা করে আমি আমার লাইভটি এখানে শেষ করছি। পাশাপাশি বর্তমান প্রজন্মে যারা রাজনীতির মাঠে চষে বেড়াচ্ছেন সেই সব প্রজন্মদেরকে অনুরোধ জানাবো, ইতিহাস জানুন, গঠনতন্ত্র জানুন, সংবিধান পড়ুন, তারপর কথা বলুন। আর নেতা যারা আছেন পদপদবীতে তাদেরকে বলবো বিগত 15 বছরের মতো সেলফি বাজকর্মীদের নেতা সাজতে যায়েন না, ভাই সাজতে যায়েন না, অভিভাবক সাজতে যায়েন না, জনগণের নেতা সাজুন, যাতে জনগণ আপনাদেরকে পরবর্তী দেখলে শ্রদ্ধায় সালাম প্রদর্শন করে। বিনয় অবনত অনুরোধ জানিয়ে আমার লাইভটি এখানে শেষ করছি। খোদা হাফেজ,
বাংলাদেশ দীর্ঘজীবী হোক।